আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা, আমরা কিন্তু পর্যায়ক্রমে তোমাদের আবশ্যিক যে কয়েকটা সাবজেক্ট আছে, বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয় এবং আইসিটি সবগুলো কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী কিন্তু দেখে প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। মাঝখানে আমরা একটু গ্যাপ নিয়েছিলাম, এসএসসি 24 ব্যাচের কলেজ ভর্তি ছিল, এখন আমরা ফাইনালি একবারে ফ্রি এবং এইচএসসি 24 ব্যাচের বাকিগুলো পর্যায়ক্রমে 1 বাই 1 সবগুলো আমরা আপলোড করে দিব। এসএসসি 24 পরীক্ষার সময় আমাদের সবগুলো সাজেশন কিন্তু ট্রেন্ডিং এ ছিল। আশা করি এইচএসসি 24 ব্যাচের জন্য সেরকম ভাবে সাজেশন দিব যাতে সকল শিক্ষার্থীরা আমাদের সাজেশন থেকে প্রিপারেশনটা নিতে পারে। যেহেতু পরীক্ষার একবার শেষ পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে আছি, এই জন্য অযথা কোনো কথাই বলবো না, সরাসরি আমরা সাজেশনে চলে যাব। অর্থনীতির প্রথম পত্রের সাজেশনটা আমরা দিব আজকে। অর্থনীতিতে আমাদের যে প্রথম পত্র পরীক্ষা হবে সেখানে টোটাল 11 সেট প্রশ্ন আসবে। লিখতে হবে কয় সেট? 7 সেট। অর্থাৎ সিকিউতে আমাদের নাম্বার থাকবে 70, অর্থাৎ সৃজনশীলের নাম্বার থাকবে 70। আমাদের এমসিকিউ আসবে 30টা, 30টার ভিতর 30টারই অ্যানসার করতে হবে। এমসিকিউতে নাম্বার থাকবে হচ্ছে 30। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এবং আমাদের অর্থনীতির প্রথম পত্রে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 6টা। 1 নাম্বার চ্যাপ্টার মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, 2 নাম্বার ভোক্তা ও উৎপাদকের আচরণ, 3 নাম্বার উৎপাদন ব্যয় ও আয়, 4 নাম্বার বাজার, তারপরে আছে 9 নাম্বার সামগ্রিক আয় ও ব্যয়, 10 নাম্বার মুদ্রা ও ব্যাংক। আমার একটা সাজেশন থাকলো যে যখন তোমরা আমাদের সাজেশন অনুযায়ী পড়াশোনাটা স্টার্ট করবে তখন কাইন্ডলি তোমাদের শর্ট যে সিলেবাসটা আছে এইচএসসি 24 পরীক্ষার জন্য শর্ট সিলেবাসটা একটু অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে বা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে এনে সাইডে একটু নিয়ে বসো। কারণ কি, শর্ট সিলেবাসে কোন কোন টপিকগুলো পড়তে হবে ওই টপিকগুলো ইন্ডিকেট করা আছে এবং আমি দেখেছি অনেকে কি করে, মনে করো মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান এইখান থেকে শর্ট সিলেবাস ওইখান থেকেও আবার কাটছাট করে শিক্ষার্থীদেরকে চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে দেয়। কিন্তু আমি একবার এটা করব না। কারণ কি, 1 নাম্বার অধ্যায়ের কোন জায়গা থেকে এমসিকিউ আসবে তোমার কি জানা আছে? এমসিকিউর জন্য হলো তোমাকে পুরো অধ্যায় থেকে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে তুমি চ্যাপ্টারও বাদ দিতে পারবে না, একটা অধ্যায়ের ভিতর থেকে তোমরা একটা অপশনও বাদ দিতে পারবে না, তোমাদেরকে প্রত্যেকটাই পড়তে হবে। এই জন্য সৃজনশীলের জন্য শুধু শুধু রিস্ক নিয়ে কি দরকার, আমরা সাজেশনটাকে শর্ট করে দিব। যেমন ধরো শিক্ষা বোর্ড এমনিতে শর্ট করে শর্ট সিলেবাস দিয়েছে, অল্প কয়েকটা চ্যাপ্টার দিয়েছে, এখান থেকেও আমরা শর্ট করব। কারণ কি, 11 সেট প্রশ্নের ভিতর তোমাদেরকে লিখতে হবে 7টা, তার মানে কি সবগুলো অধ্যায় পড়ার কোনো দরকার নেই। আমরা অধ্যায়গুলোকে আরো কমিয়ে আনবো যাতে ওই কম অধ্যায় তুমি বেশি সময় দিতে পারো এবং ওই অধ্যায় সম্পর্কিত খুঁটিনাটি সবকিছু তোমার কমপ্লিট হয়ে যায়। প্রথমত দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে 2টা। আমাদের অধ্যায় আছে টোটাল 6টা, প্রশ্ন আসবে 11টা। তার মানে কি, সবগুলো অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন করা যাচ্ছে না, করতে হলে সবগুলো অধ্যায় থেকে 2টা করতে হবে, আবার কোনো অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, এভাবে মিলিয়ে 11 সেট প্রশ্ন বানাতে হবে। এবং তার 1 নাম্বার অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। 2 নম্বরে ভোক্তা ও উৎপাদকের আচরণ, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। 3 নাম্বার উৎপাদন ব্যয় ও আয়, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। 4 নাম্বার হচ্ছে বাজার, সহজ একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসবে 1টা। যদি 6টা অধ্যায় থেকে 11 সেট প্রশ্ন হয় তার মানে কোনো না কোনো অধ্যায় থেকে তো একটা প্রশ্ন আসবেই। 3টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা কোনো অধ্যায় থেকে নাই, সেক্ষেত্রে কোনো না কোনো অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই। অর্থাৎ সে একটা প্রশ্ন হতে পারে বাজার, কারণ কি বাজার অধ্যায়টা এখানে সব থেকে সহজ অধ্যায়, বাজার থেকে আসবে একটা প্রশ্ন। 9 নম্বরে সামগ্রিক আয় ও ব্যয়, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। 10 নম্বরে মুদ্রা ও ব্যাংক, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। তাহলে কয়টা হলো? 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। এই টোটাল 11 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্ন লিখতে হবে 7টা, 11 সেটে লিখতে হবে না, সেক্ষেত্রে আমাদের সবগুলো অধ্যায় না পড়লেও চলবে। এখন তুমি যদি মনে করো যে 7 সেট প্রশ্নের অ্যান্সার আমাকে আপনি 4টা অধ্যায় দিন, যে কোনো সেই 4টা অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু আমি কমপ্লিট করব। দেখো 4টা এত বড় একটা বই থেকে 4টা অধ্যায় কমপ্লিট করা কিন্তু খুব একটা যে টাফ হয়ে যায় এমনটা না। তুমি যদি 4টা অধ্যায় পরীক্ষার আগে কমপ্লিট না করতে পারো সেক্ষেত্রে আমি বলবো তোমার প্রিপারেশনে প্রচুর পরিমাণে ঘাটতি আছে। এই অল্প সময়, সামনে অল্প একটু সময় আছে, এই অল্প সময় যাতে বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যায় তার জন্য হচ্ছে সাজেশনটা শর্ট করে দিচ্ছি। প্রথমত তুমি যদি 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায় পড়ো তাহলে তোমার প্রশ্ন 7টা কমন আসছে, 6টা আর একটা 7টা কিন্তু কমন আসছে, ঠিক আছে? এখন তোমাকে 4টা অধ্যায় পড়তেই হবে। তুমি যদি বাজার না পড়ে তুমি অন্যান্য যে কোনো একটা কঠিন অধ্যায় নাও, তারপরেও 4টা অধ্যায় পড়তে হবে। 4টা অধ্যায় না পড়লে তুমি কখনো 7 সেট প্রশ্ন কমন পাবে না। তবে 4টা অধ্যায় পড়ার সময় মনে রাখতে হবে যে যেই 4টা অধ্যায় আমি পড়বো এই 4টা অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু আমার কমপ্লিট হবে, এমসিকিউ একটা মিস যাবে না, সিকিউতে একটা মিস যাবে না। আমরা প্রথমে সৃজনশীল সাজেশন নিয়ে কথা বলছি, পরবর্তীতে আমরা এমসিকিউতে যাচ্ছি। এই 4টা অধ্যায় তুমি টোটালি পড়বে 1 2 3 4। এখন তুমি ভাবছো যে ভাই 1 থেকে 3 নাম্বার অধ্যায়ের ভিতর যে কোনো একটা অধ্যায় আমার কঠিন লাগছে,
কোনো প্রবলেম নেই, সেই অধ্যায়টাকে স্কিপ করবে, যেটা কঠিন লাগছে সেটাকে স্কিপ করে এই যে পরবর্তীতে 9 এবং 10 নাম্বার যে অধ্যায় আছে এই দুই অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় তুমি নিতে পারো। আবার তুমি যদি মনে করো যে না আমি এইভাবে পড়বো না, আমি 1 নাম্বার অধ্যায় পড়বো, আমি 2 নাম্বার অধ্যায় পড়বো, আমি 4 নাম্বার পড়বো, আমি 10 নাম্বার পড়বো, পড়তে পারো। অর্থাৎ আমার সাজেশন থাকলো 4 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে 4 নাম্বার অধ্যায়টা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট, এখান থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন তুমি সহজেই লিখতে পারছো। 4 নাম্বার অধ্যায়টাকে ইনক্লুড করে বাদবাকি যে কোনো 3টা চ্যাপ্টার, এই টোটাল 5টা অধ্যায়ের ভিতরে যে কোনো 3টা অধ্যায় তুমি নিতে পারো 4 নাম্বার অধ্যায়ের সাথে, আর বাদবাকি 3টা অধ্যায়, তাহলে তোমার 4টা অধ্যায় হয়ে গেল। এখন তোমার কাছে সবথেকে সহজ কোন অধ্যায়গুলো মনে হয়, বা তুমি অলরেডি কোন অধ্যায়গুলো কমপ্লিট করে ফেলেছো, এটা তো আর আমি জানি না, এখন তোমরা জানো তোমরা কোন অধ্যায়গুলো কমপ্লিট করে ফেলেছো। যে অধ্যায়গুলো কমপ্লিট করে ফেলেছো সেই অধ্যায়গুলো থেকে 4টা অধ্যায় তুমি পুরোপুরি একেবারে A to Z ইনফরমেশন টোটালি তোমার মাথার ভিতর নিয়ে নাও, ঠিক আছে? যদি 4টা অধ্যায় টোটালি A to Z কমপ্লিট করতে পারো, সেই ক্ষেত্রে এই 4 অধ্যায়ের এমসিকিউ সিকিউ A to Z তোমার পরীক্ষায় কমন থাকবে, একটা প্রশ্ন তোমার মিস হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সৃজনশীলের সাজেশন। এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো। এমসিকিউ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন সাবজেক্টে যদি তুমি এমসিকিউতে ভালো করতে পারো তাহলে সেই সাবজেক্টের রেজাল্ট কিন্তু এমনিতে ভালো চলে আসে। 30টা এমসিকিউ, এখানে কোনো অপশন নাই, প্রত্যেকটারই অ্যানসার করতে হবে। এবং এমসিকিউর জন্য আমার বেস্ট সাজেশন থাকলো, প্রথমত প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, মূল বইয়ের বাইরে আগে কেউ যাবে না। প্রথমত মূল বই, তুমি কোন লেখকের বই পড়ছো আমি জানি না, তবে যেই লেখকের বই পড়ো সেই লেখকের বই তুমি A to Z তোমার যে 6টা চ্যাপ্টার দেওয়া আছে এই 6টা চ্যাপ্টার আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পর ওই আন্ডারলাইন করা লাইনগুলো তুমি বারবার করে রিভাইজ দাও, 10 বার 15 বার 20 বার, পরীক্ষার আগ পর্যন্ত যে কবার রিভাইজ দেওয়া যায় তুমি রিভাইজ দাও। রিভাইজ দেওয়ার পরবর্তীতে যখনই তোমার অধ্যায়গুলো সম্পর্কিত ভালো একটা প্রিপারেশন চলে আসছে, ভালো একটা ধারণা চলে আসছে, তখন তোমার কাছে গাইড থাকতে পারে, টেস্ট পেপার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেখানে দেখবে অতিরিক্ত অনেক এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? এক একটা অধ্যায় সম্পর্কিত অতিরিক্ত অনেক এমসিকিউ দেওয়া আছে, অনেক সিকিউ দেওয়া আছে। তো এখান থেকে এমসিকিউ গুলো নিয়ে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করো। যাচাই করতে গিয়ে যদি দেখো যে না বেঁধে বেঁধে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, পারছো না, সেক্ষেত্রে আবার ফেরত আসবে, মূল বইটা আবার কমপ্লিট করো, ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো দাগিয়েছো ওগুলাকে আবার রিভাইজ দাও, রিভাইজ দেওয়ার পর আবার চলে যাও ওইখানে গিয়ে আবার প্র্যাকটিস করো। যখন দেখবে যে না কোনো প্রবলেম হচ্ছে না, তুমি 30টার অ্যান্সার করতে গিয়ে একটা দুইটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে বুঝবে অবশ্যই তোমার বেস্ট একটা প্রিপারেশন হয়েছে, এবং পরীক্ষার আগে যে একটা দুইটা সমস্যা হচ্ছে ওগুলো কমপ্লিট করতে করতে ওই একটা দুইটা প্রবলেমও চলে যাবে, এবং তোমার অর্থনীতি প্রথম পত্রে একটা বেস্ট প্রিপারেশন হবে। আমি চাই যে যেটুকু সময় সামনে আছে এইটুকু সময় যাতে বেস্ট করে একটা প্রিপারেশন নিতে পারো, এবং পরীক্ষায় যেন একটা প্রশ্ন আনকমন না থাকে। আমরা অযথা সময় কোনো জায়গাতে নষ্ট করব না, আমাদের প্রপার একটা গাইডলাইন থাকবে যে আমাকে এই কয়েকদিনে এই কয়টা বিষয় পড়তে হবে। তোমার অর্থনীতি প্রথম পত্রে তোমার কাজ হচ্ছে যে কোনো 4টা অধ্যায়, এই 4 অধ্যায়কে সাথে নিয়ে বাদবাকি যে কোনো 3টা অধ্যায় মিলিয়ে মোট 4টা অধ্যায় তুমি সৃজনশীলের জন্য পড়বে। পরবর্তী সৃজনশীল পড়া হয়ে গেলে টোটাল বইটাকে আন্ডারলাইন করে তুমি 5 বার 10 বার 15 বার 20 বার যে কয়বার পারো রিভাইজ দিবে। রিভাইজ দেওয়ার পরবর্তীতে গাইড বা টেস্ট পেপার থেকে অতিরিক্ত যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেখান থেকে তুমি প্র্যাকটিস সেকেন্ডটা যাচাই করে নিবে। যদি দেখো যে না বেঁধে যাচ্ছে না, প্রবলেম হচ্ছে না, তুমি পারছো, সেক্ষেত্রে বুঝবে বেস্ট একটা প্রিপারেশন হয়েছে, এবং পরীক্ষায় তোমার 100% প্রশ্ন কমন থাকবে। পরীক্ষার আগ মুহূর্তে আমরা অযথা একটা কথা বলবো না এবং কোনো সময় নষ্ট করবো না। গুরুত্বপূর্ণ সাজেশন আমরা প্রথম থেকে শুরু করেছি এবং শেষ করলাম অর্থনীতি প্রথম পত্র। যেভাবে বললাম এইভাবে স্টার্ট করে দাও, ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় সকল প্রশ্ন কমন থাকবে। আমরা অলরেডি কিন্তু পর্যায়ক্রমে 1 বাই 1 সবগুলো সাজেশন আপলোড করে দিচ্ছি। এখন অর্থনীতি প্রথম পত্র দিলাম, পরবর্তীতে অর্থনীতি দ্বিতীয় পত্র দিব, এবং পর্যায়ক্রমে 1 বাই 1 সবগুলো আপলোড করবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, এবং পরবর্তী সাজেশনের জন্য সবাই অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।